নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ডুমসডে বাংলাদেশে চলে এসেছে। Doomsday has arrived in Bangladesh. But why does not the last trumpet sound? Who holds the reins of the final catastrophe? এই প্রশ্নগুলো উঠছে, উত্তরটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের। ইউনূস এবং তার জঙ্গি সাথীরা holds the reins of the final catastrophe. কেন? দেখুন, 2025 সাল জানুয়ারি মাস শেষ হওয়ার মুখে অনেকে নতুন বছরে অনেক কিছু রেজলিউশন নেন যে এইভাবে আমি এই বছরটা কাটাবো। ইউনূসের অন্তর্বর্তী সরকারও রেজলিউশন নিয়েছে বাংলাদেশে। কি সেটা? যে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করব, ধর্মীয় সংখ্যালঘুদের এথনিক ক্লিনজিং করব এবং বাংলাদেশকে খাদের অতলে তলিয়ে দেব সব পার্সপেক্টিভে। দেখুন, বাংলাদেশের একেবারে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত ছেলে মেয়েরা বিনামূল্যে পাঠ্যপুস্তক পায়। বছরের একদম প্রথমে 40 কোটি বই। এবার পায়নি, দু একটা পেয়েছে। কারণ কি জানেন? কারণ হচ্ছে এটাই, বাংলাদেশরা টেন্ডার ডাকে, ওদের এই যে পাঠ্যপুস্তকের বোর্ড, শিক্ষা মন্ত্রক, সেই টেন্ডার অধিকাংশ ক্ষেত্রে ভারতীয় প্রকাশকরা পান। কারণ বাংলাদেশের মুদ্রণ শিল্প সেভাবে উন্নত নয়। তাই উগ্র ভারত বিরোধিতা করতে হবে। তো সেই উগ্র ভারত বিরোধিতার জন্য এবার টেন্ডারও ডাকা হয়নি, বইও ছাপা হয়নি। একটা মাস চলে গেল প্রায়। এখনো বাংলাদেশের প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের পড়ুয়ারা বিনামূল্যে পাঠ্যপুস্তক পেলেন না। অনেক উপদেষ্টা জ্ঞান দিচ্ছেন ডাউনলোড করতে। আরে তথ্য প্রযুক্তি বা ইন্টারনেট পরিষেবা কি এত উন্নত? ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনায় হয়তো ছাত্রছাত্রীরা পারবেন, কিন্তু তার বাইরে যে বিস্তীর্ণ গ্রামীণ বাংলাদেশ আছে, সেখানকার ছাত্রছাত্রীদের পক্ষে সম্ভব ডাউনলোড করে নেওয়া? আর ডেটা চার্জ যেভাবে বাড়িয়েছে ইউনূসের অন্তর্বর্তী সরকার, মোবাইল রিচার্জের খরচ যেভাবে বাড়িয়েছে, বিভিন্ন কর বসিয়ে, ভ্যাট বসিয়ে, তখন এটা তো কার্যত ইম্পসিবল। অর্থাৎ অনেকদিন হয়ে গেল এখনো বাংলাদেশের স্কুলের ছেলেমেয়েরা বিনামূল্যে সরকারি পাঠ্যপুস্তক পেল না। খবর পড়ছিলাম বাংলাদেশের মেট্রো রেল, তার টিকিট ছাপা হচ্ছে ভারতবর্ষে। শুনুন, মেট্রো রেলের টিকিট ছাপবে ভারতবর্ষ, কিন্তু পাঠ্যপুস্তক ভারতীয় প্রকাশকরা যাতে ছাপার বরাত না পায় সেই জন্য ইউনূসের অন্তর্বর্তী সরকার বিনামূল্যে যে পাঠ্যপুস্তক তাদেরকে দিত সেটা এবার বন্ধ করে দিয়েছে। 2, এখন ধরুন আমন ধান কাটার মরশুম। কয়েক কোটি বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত। ধান কাটা হলে তারা কি করবেন? বেকার হয়ে যাবেন। কেন? এ ধরুন বেক্সিমকো, জাহাজি টাওয়ার্স, প্রাণ গ্রুপ, আরো অনেক আছে বাংলাদেশে বড় বড় কর্পোরেট কনগ্লোমারেট, যাই বলুন না কেন, তারা ঢুকছে। বেক্সিমকোর তো 50টা ফ্যাক্টরি বন্ধ, কারণ তারা ঋণ শোধ দিতে পারছে না। গাজী টাওয়ার্সের টায়ারের ফ্যাক্টরিতে অগ্নিসংযোগ করা হয়েছে, অনেকে মারা গিয়েছিলেন। এখনো 2 লক্ষ লোক সরকারিভাবে বেকার হয়ে গেছেন এই সমস্ত প্রতিষ্ঠানের সঙ্গে যারা যুক্ত। 160টা বস্ত্র শিল্প বন্ধ হয়েছে, আগামী দিনে আরো হবে। তাহলে প্রত্যক্ষ পরোক্ষভাবে কত মানুষ কর্মহীন হবেন? এই যে রপ্তানিতে দ্বিতীয় স্থানটা ভিয়েতনামের কাছে হারিয়েছে বাংলাদেশ বস্ত্র রপ্তানি, আর তারপরে তো ভারত বিরোধী জিগির আছে। বস্ত্র শিল্পের কাঁচা মালের 80% আসে ভারত থেকে। ওরা যে সিমেন্ট ফ্যাক্টরি আছে, তার চুনা পাথরের অনেকটা আসে ভারত থেকে। নিত্য প্রয়োজনীয় জিনিস আছে, চাল আসে, সবই আসে, চিনি আসে। বাংলাদেশ পাকিস্তান থেকে নাকি চিনি আমদানি করবে। আরে পাকিস্তান বাংলাদেশ এই ভারত থেকে কয়েকশো মিলিয়ন ডলারের চিনি আমদানি করে। তাহলে তারা যখন বাংলাদেশে চিনিটা রপ্তানি করবে, তখন ভারত থেকে যে মূল্যে কিনেছে তার উপর দাম চড়াবে, নইলে তাদের প্রফিট হবে কি করে? অর্থাৎ এমনই ভারত বিরোধিতা যে বেশি দাম দিয়ে পাকিস্তান থেকে তারা চিনি আমদানি করবে। অর্থাৎ হারিয়ে যাওয়া ভাইকে খুঁজে পেয়েছে, তো সেই ভাইকে
ধুঁকতে থাকা ভাইয়ের অর্থনীতিকে চাঙ্গা করার দায়িত্ব তো নিতেই হবে ইউনূসের অন্তর্বর্তী সরকারকে, এবং সেটা তারা করছে, সচেতনভাবে করছে। যে বাংলাদেশের আপনার মুদ্রাস্ফীতি কত? খাদ্যপণ্যের হচ্ছে 12% উপর, সাধারণ হচ্ছে 10%। আচ্ছা, অর্থনীতি হচ্ছে 400-450 বিলিয়ন ডলার। তাহলে এবং মাথা পিছু আয় কিছুদিন আগেও ছিল 2800 মার্কিন ডলার প্রতি বছর। এখন কত আমি জানি না, কিন্তু মুদ্রাস্ফীতি, খাদ্যপণ্যের মুদ্রাস্ফীতি 12%-এর কাছাকাছি, জেনারেল মুদ্রাস্ফীতি 10%-এর কাছাকাছি। 100 টাকার চালের কিলো। মাছ না কিনতে পেরে মাছের কাঁটা কিনছেন সাধারণ বাংলাদেশিরা। দেখুন, হাসিনা আমলে অনেক গন্ডগোল হয়েছে, ফিনান্সিয়াল করাপশন হয়েছে, হাই হ্যান্ডেডনেস ছিল, নির্বাচনের নামে প্রহসন হয়েছে, কিন্তু হাসিনা আমলে 1 কোটি কার্ড দেওয়া হয়েছিল গরিব মানুষকে বিনামূল্যে প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়ার। সেই কার্ড অনেক বাতিল করে দিয়েছে ইউনূসের অন্তর্বর্তী সরকার। তারা বলছে সবাইকে বিনামূল্যে এসব কিছু দেওয়া সম্ভব নয়। তাদের নাকি প্রচুর বিদেশি মুদ্রা। আরে যা বিদেশি মুদ্রা আছে, সেই বিদেশি মুদ্রা অনেকটা চলে যাবে আদানিকে বিদ্যুতের বকেয়া বিল মেটাতে, ভারত সরকারকে প্রাপ্য মেটাতে, এবং অন্যান্য আমদানি করেছে বিভিন্ন জায়গা থেকে সেগুলো মেটাতে। IMF এর কাছ থেকে বাংলাদেশ তার জন্মলগ্ন থেকে 10 বার লোন নিয়েছে, বেল আউট প্যাকেজ। কিন্তু এবার IMF এর পূর্বাভাস বলছে অস্থির রাজনৈতিক পরিস্থিতির জন্য সেই লোন সিকিউরড নয়, লোন নিতে গেলে বিবিধ শর্ত আরোপ করছে। সেই জন্যই 100টা পণ্যে ভ্যাট বাড়িয়েছিল। আবার জঙ্গি সাহের কেউ কেউ বলছেন যে গীতা গোপীনাথন, IMF এর সেকেন্ড ইন কমান্ড, তিনি ভারতীয় বংশোদ্ভূত। ভারতের বিদেশ নীতি যখন বাংলাদেশের বিদেশ নীতির সঙ্গে মিলত, তখন IMF উদারহস্ত ছিল। 450 কোটি ডলার চেয়েছিলেন হাসিনা IMF এর কাছ থেকে ঋণ হিসাবে, IMF দিয়েছিল 470 কোটি ডলার। এখন IMF স্ক্রু টাইট করছে, জুন মাসের আগে আর কিস্তির টাকা দেবে না, এবং দিলেও তারা বলছে যে বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ, খুব সংকট, পলিটিক্যাল ইনস্টেবিলিটি, অর্থনীতির বৃদ্ধি থমকে গেছে, কোনো নতুন বিনিয়োগ হচ্ছে না, সর্বত্র আনরেস্ট এবং প্রচুর বেকার, শিক্ষিত অশিক্ষিত সব রকম। অশিক্ষিত মিনস ধরুন যারা হাতে কলমে কাজ জানেন, হাতের কাজ জানেন, যারা বহু আপনার এই বস্ত্র শিল্পে যুক্ত ছিলেন, বহু মহিলা কর্মহীন হয়ে পড়েছেন, সংসার চালাবেন কি করে? অনেকে পেটের দায়ে অন্যান্য কাজ করতে বাধ্য হচ্ছেন, সেগুলো আমি আর পরিষ্কার বললাম না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. সেই জন্য দেখছেন যে আমাদের দেশে ঢুকে পড়ার প্রবণতা, এখানে জনারণ্যে হারিয়ে যাব, নাম পরিবর্তন করে হিন্দু হয়ে যাব। ভারতবর্ষ জুড়ে পরিকাঠামোর কাজ চলছে, কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে থাকবো। এখানেও এখন বাংলাদেশ যেহেতু বস্ত্র শিল্পে ধাক্কা খেয়েছে, আমাদের ওই সাউথ ইন্ডিয়ার অনেক জায়গায়, এমনকি উত্তরপ্রদেশে বস্ত্র শিল্পের রমরমা, কোয়েম্বাটুর, সেখানে মানে প্রচন্ড চাহিদা কর্মীদের। যারা বাংলাদেশে বস্ত্র শিল্পে কাজ করেছেন, কাজ হারিয়েছেন, তারা এখন ভারতের এই সমস্ত জায়গাতে কাজ খুঁজছেন, বেআইনিভাবে ঢুকে পড়ছেন। BSF এর দায় এড়াতে পারে না, এবং সংশ্লিষ্ট রাজ্যের প্রশাসনও দায় এড়াতে পারে না। আমাদের চিহ্নিত করতে হবে, এবং সেই চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ধুবড়িতে আবার আনসার আল্লাহ বাংলার এক জঙ্গি ধরা পড়েছে। এই নিয়ে 12 জন হলো। জাসিমউদ্দিন রহমানের জেল মুক্তির পরেই এই আনসার আল্লাহ বাংলা টিমের সদস্যরা ভারতের বিভিন্ন জায়গা থেকে ধরা পড়ছেন। তাহলে এই হচ্ছে সার্বিক পরিস্থিতি। 2026 সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশের তকমা পেত। 30 বছর পিছিয়ে গেছে বাংলাদেশের অর্থনীতি। এই যে কোভিডের সময় যে কটা দেশে GDP 4% কাছাকাছি ছিল, তার মধ্যে ছিল বাংলাদেশ।
বাংলাদেশের আর্থিক প্রগতি নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলো সাধুবাদ জানিয়েছিল। এখন ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দেখেছেন যে সরকারি পরিকাঠামোকে কিভাবে ধ্বংস করা হচ্ছে, মেট্রো রেলকে কিভাবে ধ্বংস করা হচ্ছে, স্থাপত্যকে ধ্বংস করা হচ্ছে। অর্থাৎ এই জঙ্গিরা চায় না বাংলাদেশ প্রগতির সড়কে হাঁটুক, তারা চায় তালিবানের মতো শাসন কায়েম করতে বাংলাদেশে। আমরা সবাই তালিবান, বাংলা হবে আফগানিস্তান, এই স্লোগান উঠেছে তো বাংলাদেশে। আইসিস এর পতাকা দেখা যাচ্ছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, ওয়াজ মাহফিল এবং মডেল মসজিদে ছয়লাভ হয়ে গেছে। মাদ্রাসা শিক্ষাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সমমানের করেছিলেন হাসিনা। শেখ হাসিনাও এই মৌলবাদের বারবারন্তে দায় এড়াতে পারেন না। তিনিও ক্ষমতায় থাকার জন্য হেফাজত প্রমুখ কট্টরবাদী শক্তির সঙ্গে সমঝোতা করেছিলেন এবং তাদের দাবি মেনে বাংলাদেশের পাঠ্যপুস্তকে কিছু পরিবর্তন পর্যন্ত করেছিলেন। তাহলে এই হচ্ছে সার্বিক ছবি। 18 কোটির দেশ, বড় কলকারখানা নেই, বড় কর্পোরেট নেই, খুব একটা জিনিস বাংলাদেশ নিজে উৎপাদন করে না। গাড়ির যন্ত্রাংশের সবটাই যায় ভারত থেকে, রপ্তানি নির্ভর দেশ। শুধুমাত্র বস্ত্র শিল্প রপ্তানি করে বাংলাদেশ 80 কোটি ডলার, $80 বিলিয়ন আয় করত। লক্ষ্য ছিল $100 বিলিয়ন। এখন রপ্তানিতে বাংলাদেশ তাদের নিজের জায়গাটা ভিয়েতনামের কাছে হারিয়েছে। ভিয়েতনাম এখন বস্ত্র শিল্প রপ্তানিতে পৃথিবীর মধ্যে দ্বিতীয়। আর তারপর তো আছে ধরুন সংবাদ মাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গ। রিপোর্টার্স উইদাউট বর্ডার, একটা ফরাসি প্রতিষ্ঠান, তারা কি বলেছে যে বাংলাদেশে সংবাদপত্র এবং সাংবাদিকদের স্বাধীনতা নেই। পৃথিবীর 3টে বিপজ্জনক দেশের মধ্যে বাংলাদেশ তৃতীয় স্থানে সংবাদপত্রের স্বাধীনতা এবং সাংবাদিকদের কাজ করার স্বাধীনতার উপর। 100 জনের বেশি সাংবাদিকের উপর খুনের মামলা আছে, অনেকে জেলে আছেন, অনেকে পালিয়ে বেড়াচ্ছেন। 71 টেলিভিশনের সম্পাদক মোজাম্মেল হক বাবু, তার বিরুদ্ধে খুনের মামলা। ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সম্পাদক শ্যামল দত্ত, তার বিরুদ্ধে খুনের মামলা। এই হচ্ছে ইউনূসের অন্তর্বর্তী সরকারের চরিত্র। মুখে গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, ধর্মনিরপেক্ষতার কথা বলবো, কিন্তু কাজের ক্ষেত্রে ঠিক উল্টো। আর ধর্মনিরপেক্ষ শব্দটা তো যে সংবিধান সংস্কার কমিশন হয়েছে তারা বাদ দিয়েছে। তারা বলছেন বহুত্ববাদ। আরে ইসলামী শাসনে আবার বহুত্ববাদ হয় নাকি? ধর্মনিরপেক্ষতা যারা শারিয়া চায় তাদের কাছে গলায় ঝোলানো বিষধর সাপের মত। বাংলাদেশের নাম পরিবর্তন হয়ে যাচ্ছে, এরপর হবে জাতীয় সঙ্গীতের পরিবর্তনের সুপারিশ। নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই, গৃহযুদ্ধ আসন্ন, রক্তক্ষয়ী লড়াই হবে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গে। রক্তক্ষয়ী লড়াই হবে কয়েকদিনের মধ্যেই, কারণ ইউনূসের অন্তর্বর্তী প্রশাসনে জঙ্গি আছে। মাহফুজ, ওদের স্বরাষ্ট্র সচিব, আইন উপদেষ্টা, এরা এক একজন জঙ্গি। তারপর জঙ্গি জিহাদিদের ইউনূস সরকার জেল থেকে ছেড়ে দিয়েছে, আবার চিন্ময় প্রভু এতদিন ধরে জেলে আটকে আছেন, তার শুনানি হাইকোর্টে হবে। তা এই হচ্ছে আপনাদের পরিস্থিতি। কিন্তু অনেকে বলছেন যে দুর্ভিক্ষের পরিস্থিতি হতে পারে। যেভাবে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, যেভাবে মানুষ কর্মহীন হচ্ছেন, যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, সরকার সাহায্যের হাতটা সরিয়ে নিয়ে গরিব জনতার উপর কর বসাচ্ছে এবং একই সঙ্গে র্যাডিক্যাল ইসলামের বারবারন্ত এবং উগ্র ভারত বিরোধিতা। পাকিস্তানের সঙ্গে আপনি যদি বনহমি করেন তাহলে আপনাকে তার খেসারত দিতে হবে। পাকিস্তানের সহযোগী যারা হবে তাদের প্রতি বিশ্বের সন্দেহ থাকবে, কারণ পাকিস্তান is a safe haven for terrorism, extremism and organized crime. সবাই জানে পাকিস্তানের জিডিপির পরিমাপ হয় মৌলবাদ দিয়ে, আর রপ্তানির পরিমাপ হয় টেরোরিজম দিয়ে। তো সেটা বাংলাদেশের ক্ষেত্রেও হবে। তাহলে এই রকম যখন দেশ, বাংলাদেশ, এই পাকিস্তানের 3 কোটি বাচ্চা স্কুলে যেতে পারে না, পাথরবাজি করে।
ইন্টারনেট ব্যবহার পাকিস্তানে সব থেকে কম। ইন্টারনেট বন্ধ করার জন্য কয়েক বিলিয়ন ডলার তারা রাজস্ব ক্ষতি করেছে। তাহলে নতুন মিত্র বাংলাদেশ, তাদের অবস্থা পাকিস্তানের মতো হবে। বেকারত্ব, মূল্যবৃদ্ধি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মৌলবাদের উত্থান, সাম্প্রদায়িক শক্তির রমরমা, মব জাস্টিসের বারবারন্ত, এগুলো হচ্ছে বাংলাদেশের এখনকার ছবি। এই রকম চলতে থাকলে অনেকে বলছেন যে দুর্ভিক্ষের কবলে পড়তে পারে বাংলাদেশ। আমরা তো আছি, আমরা তো আমাদের প্রতিবেশী দেশের মানুষকে কষ্ট দিতে পারি না। দরকার হলে বিনামূল্যে চাল পাঠাবো, অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস পাঠাবো। আরে বাংলাদেশের মানুষ যাতে দুবেলা খেতে পায়। ইউনূসের সরকারের ওসব নিয়ে ভাবনা চিন্তা নেই, তারা জঙ্গি রাষ্ট্র চায়। কিন্তু ভারত সরকার তো নিজের দায়িত্ব অস্বীকার করতে পারে না তার প্রতিবেশীর প্রতি। আমাদের বসুধৈব কুটুম্বকম, আমরা দেব বিনা পয়সায় চাল, ডাল, গম, আটা, তেল, পেঁয়াজ, আলু সব দেব, সব, যাতে বাংলাদেশের মানুষ দুবেলা অন্তত খেয়ে পড়ে বাঁচতে পারে।